আমি যেটা জানতে চেয়েছিলাম যে তার যে ফেরা, আপনি বলছিলেন যে একজন মজলুম নেতার ফেরা এবং মানুষ তাকে সেইভাবেই ওয়েলকাম জানিয়েছে। কিন্তু তার ফেরাতে রাজনীতিতে কি তাৎপর্য বহন করে? হ্যাঁ, অবশ্যই একটা তাৎপর্য আছে। বাংলাদেশের যে মানে 15 বছর আওয়ামী লীগ এদেশের জনগণের মালিকানাটা কেড়ে নিয়েছিল, সকল অধিকার কেড়ে নিয়েছিল। নির্বাচনের অধিকার বলেন, কথা বলার অধিকার বলেন, এমনকি স্বাভাবিক জীবনযাপনের অধিকারটাও তারা কেড়ে নিয়েছিল, জনগণের গলা চেপে বসেছিল। তো সেরকম পরিস্থিতি থেকে, একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জনগণ কিন্তু একটা বেটার সিচুয়েশনে যাচ্ছে। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে, আমরা গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছি। সেখানে জনগণ তো একটা নতুন নেতৃত্ব খুঁজছে, যে নেতৃত্ব হবে দক্ষ, যিনি হবেন যোগ্য, এবং সেটা একমাত্র তারেক রহমানেরই আছে। কি কারণে? এদেশের জনগণ তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছেন, হুম। বেগম খালেদা জিয়াকে দেখেছেন, হুম। যে তারেক রহমান তার বাবা যেভাবে এই দেশকে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় ফিরিয়ে নিয়েছে, সেই 75-এ যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ যে দিনগুলো আপনি নিশ্চয়ই মনে আছে বা আমাদের স্মরণে আছে, সেই দিনগুলোতে তিনি কীভাবে ঠান্ডা মাথায় দেশকে একটা লাইনে নিয়ে এসেছিলেন। বেগম খালেদা জিয়ার কথা চিন্তা করেন, সেই 90-এর স্বৈরাচারের যে ধ্বংসস্তূপ, তার মধ্যে তিনি কিন্তু গণতন্ত্রের পতাকা উড়িয়েছিলেন। হুম। সেই নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। তো তাদেরই তো সন্তান তারেক রহমান। তো তারেক রহমান তো আহ, তাদেরই উত্তরাধিকার, রাজনীতির উত্তরাধিকার পেয়েছেন। তো জনগণ তো ওনার মধ্যেই জিয়াউর রহমানকে দেখতে পায়, ওনার মধ্যেই কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখে। তো যে কারণে ওনার যে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জনগণ কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে, যে ওনারা একজন নেতা পেয়েছেন, হুম। যে নেতা ওনাদের নিয়ে ভাবেন, ওনাদের নিরাপত্তা নিয়ে ভাবেন, ওনাদের বেটার লাইফ নিয়ে ভাবেন। এবং এমনকি একটা শিশু বাচ্চা সে কি করবে, কি শিখবে, সেটা নিয়ে তিনি চিন্তা করেন। এই যে প্রবাস জীবনে তিনি কিন্তু একদিনও আমি দেখি নাই যে তিনি পড়াশোনার বাইরে ছিলেন। হুম। এবং মানে সবচেয়ে বড় জিনিস যে ওখানে বাস্তবিক জীবনটাকে উনি যেভাবে দেখেছেন, সেইটার আলোকে তিনি বাংলাদেশকে সাজাতে চান, জনগণকে সাজাতে চান। এই যে ধরেন বাচ্চাদের শিক্ষা নিয়ে যে তার চিন্তা, হুম। বা ওয়ান ট্যাব ওয়ান টিচার, হুম। এই যে ওনার যে একটা কনসেপশন একেবারে ওনার মাথা থেকে এসছে। এই যে মনে করেন যে বাচ্চাদেরকে ক্লাস 4 থেকেই একটা তৃতীয় ভাষার উপরে তাকে যে নিয়ে আসা, যে সেখানে হয় সে ফ্রেঞ্চ শিখবে, নাহলে সে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবে, নাহলে সে জাপানিজ শিখবে, নাহলে সে অ্যারাবিক শিখবে। কী কারণে? কারণ এই যে আমরা যে পুঁথিগত শিক্ষা দিয়ে ম্যাট্রিক পাস করছি, এসএসসি পাস করছি, তারপরে কোন জীবনে আমরা যাচ্ছি? তো ওখানে তিনি এই চতুর্থ তৃতীয় ভাষা দিয়ে তিনি তো এই ছেলেটাকে বা এই মেয়েটাকে তৈরি করছেন বিদেশে জনশক্তি রপ্তানির ব্যাপারে। জাপানে কেন আমার দেশের ছেলেরা যে বিজ্ঞানী হবে না? কেন চায়নায় যে এখন অপরচুনিটি আছে, সেখানে আমরা কেন কম্পিট করতে পারবো না? সেখানে শুধুমাত্র ভাষার কারণে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। তো এই চিন্তাটা তো ওনার আছে। এই যে উনি বলছেন যে না, শুধুমাত্র পুঁথিগত শিক্ষা না, এর মধ্যে আমার কালচার, আমার আর্ট, আমার ধর্ম, আমার স্পোর্টস, এগুলোকেও কিন্তু ক্যারিকুলামে ঢুকাইতে হবে, এবং ঢুকে তাকে সেভাবে আমাকে গড়ে তুলতে হবে। এই যে আজকে আমরা বিজাতীয় সংস্কৃতির মধ্যে ঢুকে পড়েছি, আমাদের বাচ্চাদের জিজ্ঞেস করেন তো আমাদের শিল্পীদের নাম তারা জানে কি না? আমাদের শিল্পীদের থেকে তারা পাশের দেশের শিল্পীদের মানে নাম দেশীয় জানে। সংস্কৃতিটাকে সামনে সামনে নিয়ে আসা, নেয়ার জন্য। যে লালন গীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, এই যে আমাদের একটা সমৃদ্ধ সংস্কৃতি আছে, এটা তিনি আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে চান। একইভাবে ধর্মের যে শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, হতে নৈতিক পারি আমি শিক্ষা। মুসলমান, হুম। হতে পারি আপনি অন্য হিন্দু ধর্মের, বা আরেকজন বা খ্রিস্টান, যার যার ধর্মের চর্চা যদি আমাদের নিজেদের বাড়িতে বা নিজেরা মানে করি, তাহলে তো আমাদের মধ্যে অনৈতিকতা আপনার বসতে পারবে না। হুম। সেই জন্যই তো উনি এই ধর্মর শিক্ষার উপর জোর দিয়েছেন, কালচার, স্পোর্টসের উপর জোর দিয়েছেন। তো উনি তো এগুলি নিয়ে চিন্তা করেন। বা উনি যে চিন্তা করছেন, একটা প্রান্তিক কৃষক, হুম। সে কেন সারাটা জীবন সে ঘানি টানবে? সেই জন্য প্রান্তিক কৃষককে 5 থেকে 7 বছরের জন্য উনি তাকে ফ্যাসিলিটি দিতে চায়। কী জন্য? কীভাবে? যে তার দুটো ফসল উৎপাদন হয়। একটি ফসলের উৎপাদন খরচ বা প্রযোজনা যদি আমরা গভর্নমেন্ট থেকে দিতে পারি, ধরেন তার যে সার, বীজ, কীটনাশক, সমস্তটাই বিনামূল্যে আমরা দিয়ে দিলাম, হুম। তাহলে 5 থেকে 7 বছরে সে অনেক টাকা তো ইনকাম করে দিয়েছে, স্বাবলম্বী হতে পারবে। হুম। এবং
সেই কৃষককে কৃষক কার্ড দিয়ে সেই কৃষক যেন দুর্নীতিমুক্তভাবে দালাল মুক্তভাবে সেই তার ফসলের উৎপাদিত তার জমির যে উৎপাদিত ফসল এটা যেন সরাসরি গভর্নমেন্টের কাছে বিক্রি করতে পারে সেই জন্য প্রত্যেকটা ইউনিয়নে একটি করে উনি মানে সরকারি ধান ক্রয় কেন্দ্র উনি বা পণ্য ক্রয় কেন্দ্র উনি খুলতে চান এবং একই সাথে তিনি কৃষি বিমা শস্য বিমা মৎস্য বিমা তারপরে আপনার পোলট্রি বিমা গবাদি প্রাণী বিমা এমনকি গৃহ বিমা এগুলো চালু করতে চান যে ধরুন প্রাকৃতিক দুর্যোগের সময় কোনো কৃষকের ফসল যদি নষ্ট হয়ে যায় সেই ফসল লাগানোর আগে সেই কৃষকের যদি সেই 1 বিঘা জমিতে 2,000 টাকা দিয়ে একটা বিমা করা থাকে সেই 2,000 টাকার বিনিময়ে সে প্রায় 1 লাখ টাকা সে পেয়ে যাবে গভর্নমেন্টের কাছ থেকে এই যে তার যে চিন্তা ভাবনা এইটাই তো বাংলাদেশের জনগণকে নাড়া দিচ্ছে এই যে আপনার ধরুন ফ্যামিলি কার্ড যে ফ্যামিলি কার্ড কাকে দেওয়া হচ্ছে সেই বাড়ির মায়েদের নামে দেওয়া হচ্ছে কেন সেই মায়েরা যাতে ওই সমাজে প্রতিষ্ঠিত হয় স্বাভাবিকভাবে গ্রামে যে কালচারটা আছে আমাদের ধরেন পুরুষ মানুষ হয়তো মহিলাদেরকে বলে যে আমি সারা জীবন ঘানি টানলাম আমি উপার্জন করলাম তুমি কি করলা তখন ওই মহিলাটা বলবে আমাকে তো গভর্নমেন্ট আমি তোমার সংসারে ছিলাম বলেই তো ওই ফ্যামিলি কার্ডটা দিয়েছে যে কারণে আমি চাল ডাল তেল চিনি লবণের একটা অংশ গভর্নমেন্ট থেকে আমি বিনা পয়সায় পাচ্ছি বা ওইটার পরিমাণ সমপরিমাণ টাকা পাচ্ছি ওই ফ্যামিলি কার্ডের যদি কোনো শিক্ষিত মানে যুবক বেকার থাকে ওই ফ্যামিলিতে তো ওই কার্ডের বিনিময়ে সে 1 বছরের জন্য বেকার ভাতা পাচ্ছে তো এই যে আপনার ধরেন তার যে চিন্তা ভাবনা এবং এই যে বিনামূল্যে যে চিকিৎসা গ্রামীণ জনগোষ্ঠীর এবং গরিব রোগীদের জন্য 50 ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করা এটা তো বাংলাদেশের রাজনীতিতে নতুন কর্মসূচি এমনকি ধরেন ধরেন ময়মনসিংহে আপনার মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালিসিসের জন্য হয়তো 30টা সিট আছে কিন্তু দেখা গেল সেখানে আমাদের রোগীর সংখ্যা প্রতিদিন 120 জন তো বাকি রোগীরা কি করবে তার তো ওই দিনই ডায়ালিসিস করতে হবে তার কাছে টাকা নেই গভর্নমেন্টের কাছে গিয়ে তিনি বিনা পয়সা করাবেন তো গভর্নমেন্ট ওই ময়মনসিংহে ধরেন যেসব ডায়ালিসিস সেন্টার আছে তাদের সাথে একটা চুক্তি করবে বেসরকারি হ্যাঁ যে তোমার তো ভাই অনেক টাকা দিয়ে তুমি ডায়ালিসিস করো তোমার তো ধরেন ক্যাপাসিটি আছে 30 জনের তুমি রোগী পাও 20 জনের বা 15 জনের বাকি 15টা সিট তো তোমার খালি থাকে তুমি ভাই 15টা সিট আমাকে দিবা তখন ওই ময়মনসিংহ মেডিকেল কলেজে যখন 30 জনের জায়গায় যখন 120 জন যাবে বাকি 30 জন তো বিনা পয়সাই করলো বাকি হয়তো 20 জনকে ওই ক্লিনিকে পাঠালো ওই বিনা পয়সায় তাকে কিন্তু ডায়ালিসিসটা করাতে হবে গভর্নমেন্ট এই টাকাটা দিয়ে দিবে তাকে এই যে ধরেন চিন্তাভাবনা এই যে স্বাস্থ্যসেবা এই যে একজন মানে প্রত্যেকটা মানুষের জন্য একজন ডাক্তার নির্দিষ্ট থাকবে অর্থাৎ একজন ডাক্তারের আন্ডারে আপনার ধরেন প্রায় 7-10 হাজার লোক রেজিস্ট্রেশন করা থাকবে বিনা পয়সায় তার চিকিৎসা হবে প্রত্যেকটা ইউনিয়নে হেলথ কমপ্লেক্স থাকবে এই যে তার চিন্তাভাবনা এগুলো তো জনগণের মধ্যে নাড়া দিচ্ছে